ভেঙে যাবে তৃণমূল কংগ্রেস, কড়া শাস্তি পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার লোকসভায় চিফ হুইপ পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করার পর থেকে আর কলকাতা হাইকোর্টে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করার পর থেকে এমন আশঙ্কা কিন্তু উঠছে বাংলার রাজ্য রাজনীতিতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে এমন আশঙ্কা কেন উঠছে? সত্যি কি তবে এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জন্য ভেঙে যাবে দল? সত্যি কি তবে এবার কড়া শাস্তি পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে তুলে ধরবো আপনাদের সামনে। তাই আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদের জানিয়ে দেব, 2026 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর থেকেই দলের অন্দরে কিন্তু কাদা ছোঁড়াছুড়ি শুরু হয়ে গিয়েছে। অনেকেই এই হারের জন্য দায়ী করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, অনেকেই আবার এই সম্পূর্ণ দায় চাপিয়ে দিয়েছে আইপ্যাকের ওপরে। এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে দলের একাধিক সদস্যকে শোকজ করা। তবে এই সব কিছুর মধ্যেও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলকে একজোট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত তিনি দলের মনোবল জুগিয়ে যাচ্ছে। তবে এবার খোদ তৃণমূল সুপ্রিমোর সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন উঠে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুলে দিল দলের একাধিক মহিলা সাংসদেরা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর এই সব কিছুর মূলে রয়েছে একটাই মানুষ, তিনি হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি হয়েছে কি না হয়েছে সেটা তো বলবোই, তার আগে জানিয়ে দেবো ছোট্ট একটা ঘটনা। সময়টা 2025 সালের মাঝামাঝির সময়। সেই সময় হঠাৎ করেই বঙ্গ রাজনীতিতে দেখা গেল এক নতুন বিতর্ক। আর সেই বিতর্ক ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্রকে নিয়ে। সংঘাত এতটাই চরমে পৌঁছে যায় যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে শুকর বলতেও ছাড়েননি মহুয়া মৈত্র। এমনকি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন মহুয়া মৈত্রের মুখ দেখলেই নাকি তার দিন খারাপ যায়। এই সংঘাত এতটাই চরমে পৌঁছায় যে কাদা ছোঁড়াছুড়ি লেগেই থাকে, দলের মধ্যে বিভাজন শুরু হয়ে যায়। এর মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপরে মহিলা সাংসদদের নিয়ে দুর্ব্যবহারের অভিযোগও ওঠে। কসবা ল কলেজ কাণ্ডে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য তা নিয়েও বিতর্ক চরমে ওঠে। এই সমস্ত কিছুর মধ্যেই হঠাৎ করে দেখা যায় 4 আগস্ট লোকসভার চিফ হুইপ পদ থেকে ইস্তফা দিয়ে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে প্রশ্ন এটাও উঠেছিল যে তিনি কি স্বেচ্ছায় ইস্তফা দিলেন নাকি তাকে জোর করে দেওয়ানো হলো। তবে সেসব প্রশ্নে আমরা আর যাচ্ছি না। এবার চলে আসুন 2026 সালের 14ই মে। ফের দেখা গেল সেই সময় যে 2025-এর 4 আগস্ট কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে পদ ছেড়েছিলেন, সেই পদের দায়িত্ব দেওয়া হয়েছিল কাকলি ঘোষ দস্তিদারকে, অর্থাৎ লোকসভার চিফ হুইপ। কিন্তু এবার 2026-এর 14ই মে হঠাৎ করে দেখা গেল ফের লোকসভার চিফ হুইপ পদে নিয়োগ করা হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, সরিয়ে দেওয়া হলো কাকলি ঘোষ দস্তিদারকে। আর এর পর থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছে বিরোধিতা। যাকে সরানো হলো সেই কাকলি ঘোষ দস্তিদার পদ হারানোর পরই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, 76 থেকে পরিচয়, 84 থেকে পথ চলা শুরু, 4 দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। অনেকেই এই পোস্টের সাথে বাস্তবকে মিলিয়ে দেখছে। অনেকেই দেখছে যে সত্যিই তো 1976 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পরিচয় হয়েছিল কাকলি ঘোষ দস্তিদারের রাজনীতি রাঙিনাতে। এরপর 1984 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক লড়াই, তাতে সর্বদা পাশে দেখেছেন কাকলি ঘোষ দস্তিদার। আর আজকে তাকে যে পদ থেকে সরিয়ে দেওয়া হলো, সেটাই তিনি এখানে উল্লেখ করেছেন পুরস্কার পাওয়া নিয়ে। তবে এখনো পর্যন্ত কাকলি ঘোষ দস্তিদার জানাননি তিনি এই পোস্ট কেন করেছেন, কাকে নিয়ে করেছেন। তবে এবার আমরা জেনে নেব এই যে মুখ্য সচেতক বা এই চিফ হুইপ, এই পদের কাজ কি। মূলত সংসদ হোক বা বিধানসভায় প্রতিটা জায়গাতে এই পদ কিন্তু থাকে। আর লোকসভার চিফ হুইপ হিসাবে এবার নিয়োগ করা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তার কাজ মূলত দলের যে নেতা নেত্রীরা সংসদে থাকবেন তাদের মধ্যে শৃঙ্খলা রক্ষা করা এবং কাজ পরিচালনা করা। তিনি কি কি করবেন? ধরুন এই যে দলের যে সাংসদরা যাচ্ছেন সংসদে, তাদের মধ্যে শৃঙ্খলা রক্ষা করা, তারা সব নিয়ম মানছে কিনা তা দেখা, কোন কোন নিয়ম মানতে হবে সেগুলো জানিয়ে দেওয়া। এছাড়াও যদি সংসদে কোনো ভোটাভুটির ব্যাপার হয়, কোনো যদি আবেদন ওঠে, কোনো যদি বিল পাস হয়, সেক্ষেত্রে দলের মতামত কি হবে, দল কোন দিকে ভোট দেবে, এই নিয়ে তিনি হুইপ জারি করেন। এছাড়াও সাংসদরা আসছেন তো সংসদে, সেই উপস্থিতির ক্ষেত্রেও তিনি নজর রাখেন। এছাড়াও তিনি দলের নেতা নেত্রীদের মধ্যে সমন্বয় সাধন করেন, অর্থাৎ দলের সবার মধ্যে সম্পর্ক বজায় রাখে। এই সমস্ত কাজই কিন্তু একজন চিফ হুইপের অথবা মুখ্য সচেতকের।
তবে এবার আপনাদের জানিয়ে দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সিদ্ধান্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পুনরায় চিফ হুইপ পদে নিয়োগ করার, এর বিরোধিতা শুধুমাত্র যে কাকলি ঘোষ দস্তিদার করেছে তা কিন্তু নয়। জানা গিয়েছে লোকসভায় বর্তমানে তৃণমূলের যে 28 জন সাংসদ রয়েছে তার মধ্যে 11 জন কিন্তু মহিলা সাংসদ, অর্থাৎ প্রায় 40%। আর এই 40% মধ্যে অধিকাংশই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তাদের প্রশ্ন, যোগ্যতা কি কম পড়ে গিয়েছিল? আর দলের এই ভরাডুবির সময় দল যেখানে একদম বিচ্ছিন্ন হয়ে আছে, সেইখানে দলের মধ্যে এমন সমস্যা কিন্তু এক সময় গিয়ে বিস্ফোরণের রূপ নেয় বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে হঠাৎ করে কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করা হলো? অনেকেই বলছেন যে এর পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই, এটা একদম পরিষ্কার কারণ। কারণ বর্তমানে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস হারার পর একাধিক দলীয় সংশোধন করা হয়েছে। অনেকেই, যেমন আমরা দেখেছি যে আইটি সেল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে দেবাংশুকে, এরকম এক এক করে সিদ্ধান্ত কিন্তু নেওয়া হচ্ছে আমরা দেখেছি। অর্থাৎ এরকমই একটা সিদ্ধান্ত কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা, যাতে তিনি নিজের আক্রমণাত্মক মেজাজে বিরোধীদেরকে আক্রমণ করতে পারেন। তবে অনেকেই আবার বলছে না, এর পেছনে রয়েছে আরো একটা সুপ্ত কারণ, আর সেটা হলো কাকলি ঘোষ দস্তিদারের ছেলে। কারণ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস হারার পর কাকলি ঘোষ দস্তিদারের ছেলে সোশ্যাল মিডিয়ায় সিপিএম এর প্রশংসা করে একটি পোস্ট করেন, আর তার জন্যই তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে কোন কারণে তাকে সরানো হয়েছে তা আমরা সঠিকভাবে বলতে পারি না, যেহেতু এর কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। এতক্ষণ জানালাম কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কারণে ভেঙে যেতে পারে দল। কারণ অতীতে আমরা দেখেছি দলীয় সংঘর্ষের জেরেই দল ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী, মুকুল রায়রা। অর্থাৎ এখনো যদি অনেক সদস্য দল ছেড়ে চলে যান দলের এই ভরাডুবির সময়, তা কিন্তু এক বিশাল বড় প্রশ্ন তুলে দেবে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব নিয়ে। এবার জানাবো কেন কড়া শাস্তি পেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। 14ই আগস্ট কলকাতা হাইকোর্টে সওয়াল করতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মামলা ছিল ভোট পরবর্তী হিংসা নিয়ে। সেখানে তিনি মামলা করে বেরোনোর পর চোর চোর স্লোগান শুনতে হয় তাকে হাইকোর্ট চত্বরে। এরপর তিনি অভিযোগ করেন তাকে নাকি মারাও হয়েছে। তারপরেই বার কাউন্সিল অফ ইন্ডিয়া রাজ্যের বার কাউন্সিলের কাছে চিঠি লিখে জানতে চায় যে আদৌ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর্টে এসে প্র্যাকটিস করার লাইসেন্স রয়েছে, তার আইন চর্চা কি আদৌ চালু রয়েছে, তার লাইসেন্স যদি থেকেও থাকে তাকে কখনো স্থগিত হয়েছে, তার মেয়াদ কতদিন ছিল, তার রিনিউ কবে করা হয়েছে, নতুন প্র্যাকটিস শুরু করার জন্য আবেদনই বা কবে করা হয়েছে। এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু চিঠি লিখে জানতে চাওয়া হয়েছে রাজ্যের বার কাউন্সিলের কাছে। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি 1985 সালে কলকাতা হাইকোর্টে কিংবা আইনজীবী হিসাবে প্র্যাকটিস করার লাইসেন্স তার কাছে রয়েছে, আর তাই কিন্তু এই প্রশ্ন উঠেছে। আর যদি এই প্রশ্নের উত্তর ঠিকঠাক পাওয়া না যায় তাহলে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। কারণ তিনি আর রাজ্যের মুখ্যমন্ত্রী নেই, হয়ে গেছেন প্রাক্তনী। তবে শুভেন্দু অধিকারী বলেছেন যেহেতু তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে সুরক্ষা দেওয়া রাজ্যের দায়িত্ব। তবে এক্ষেত্রে কি তিনি সুরক্ষা দিতে পারবেন সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। অর্থাৎ আজকের যে ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম তারপর কিন্তু একটা প্রশ্ন পরিষ্কার হয়ে যায়, তৃণমূল কংগ্রেসের কাছে চ্যালেঞ্জ কিন্তু এখন বিজেপিকে আটকানো নয়, বরং দলকে এক রাখা, দলকে একসাথে এগিয়ে নিয়ে চলা। কারণ দলের এই ভরাডুবির সময় দলের মধ্যে যদি বিস্ফোরণ হয়, লোক যদি বেরিয়ে যায়, তাহলে কিন্তু লড়াই আর বেঁচে থাকবে না। এই নিয়ে আপনাদের কি মতামত? সত্যিই কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জন্য ভাঙতে পারে তৃণমূল কংগ্রেস? সত্যিই কি কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর? জানাতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট করে। আর যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে, যদি এরকমই লেটেস্ট আপডেট পেতে চান, তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটিকে। ধন্যবাদ।